নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের খবর হচ্ছে সংযুক্ত আরব আমির শাহ ইউএই 2026-এর মে থেকে ওপেক কাউন্সিল থেকে ত্যাগ করছে। তারা 1967 সালে ওপেকে যোগ দিয়েছিল, কারণ তখন কারণ ছিল উৎপাদন কোটার সীমাবদ্ধতা থাকা, যে যতই তোমার উৎপাদন করো তুমি এর বেশি উৎপাদন করতে পারবে না পার ডে। বাট ইউএই ছিল যে ইনফ্রাস্ট্রাকচার বা স্কিল আরও বেশি প্রোডাকশন করা, বিনিয়োগকৃত যেভাবে টাকা ইনভেস্ট করেছে এখান থেকে তার উৎপাদন ক্ষমতা প্রোডাকশন পার ডে অনেক বেশি, 5 মিলিয়ন ব্যারেল পার ডে লক্ষণীয় ওদের পুরোপুরি তৈরি হয়েছিল। কিন্তু এই কেন ইউএই ছেয়ে পেরলো? এই উৎপাদন ক্ষমতা মাত্র তারা দিনে 3.4 মিলিয়ন ব্যারেল পার ডে উৎপাদন করতে পারছিল। তার মানে কি, এদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে টাকা ইনভেস্ট করেছে সেই টাকাটা আসছে না। আর এমপ্লয়িগুলো কি লেজি হয়ে পড়ছিল, অলস হয়ে পড়ছিল, কারণ কাজ নেই তো। যেখানে পার ডে এত ক্ষমতা আছে, ধরুন আপনার পার ডে এরকম কাজ করার ক্ষমতা আছে, আপনি কাজ করছেন না, বসে আছেন, আপনি লেজি হয়ে যাবেন না? আপনি বলুন না স্যার। সেই উৎপাদন কোটার সমস্যা, ইউএর উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্যে, কারণ তাদের পার ডে 4.5 to 5 মিলিয়ন ব্যারেল পার ডে উৎপাদন করতে পারে, সেখানে প্রায় 1 মিলিয়ন ব্যারেল প্রত্যেক দিন কম উৎপাদন করছে। তাহলে তাদের তো ক্ষতি হচ্ছিল। তার মানে কি, তারা $150 বিলিয়ন বিনিয়োগ করেছে এই উৎপাদন ক্ষমতা বাড়াতে, আর সেখানে এই পণ্য সেই টাকাটা উঠে আসা সম্ভব হচ্ছে না, পণ্য ব্যবহার করা সম্ভব হচ্ছে না, এত টাকা ইনভেস্ট করেছে। কারণ এটার পার্থক্যটা আছে, এই একটা ব্রেক ইভেন পয়েন্ট করেছে, 50-60 টাকা ব্যারেল প্রতি উৎপাদন করলে তারা লাভজনক হতে পারে। উচ্চ দামের বদলে, কম উৎপাদন দিয়ে বেশি ডিমান্ড ক্রিয়েট করব আর দাম বেশি নেব দিয়ে বিক্রির পথে যেতে ওরা চাইছে না। কারণ সৌদি আরবের সঙ্গে এটা নিয়ে মতবিরোধ হয়েছে। কারণ সৌদি আরব চাইছে উৎপাদন কমিয়ে দাম বাড়াতে, কিন্তু ইউএই বেশি উৎপাদন করে বাজার দখল করতে চাইছে। এটা হচ্ছে মেন কারণ। কারণ উৎপাদন যত বেশি করার ক্ষমতা থাকবে, যার যার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সে ভালো পারবে। সে চাইছে মার্কেট নিতে গেলে আমাকে বেশি সাপ্লাই দিয়ে দাম কমিয়ে দিতে হবে, যত বেশি আমি ভলিউম খেলবো। এটা বলে বিজনেসে একটা কম উৎপাদন করে বেশি দাম, যদি ডিমান্ড থাকে তখন সে বাজারে কি করবে? ডিমান্ডটাকে মিট করার জন্যে সে বলছে আমি বেশি উৎপাদন করিয়ে দিয়ে আমার দামটাকে আমি রিজনেবল রাখবো এবং ভলিউমের উপর আমি প্রফিট করব। এটা কিন্তু একটা বিজনেসের পার্ট। সেই জন্যে তারা ওপেকের সদস্য থেকে বেরিয়ে গিয়েছিল। কারণ 1967 সালে আবুধাবিতে প্রথম ওপেক সদস্য হয়। তারপর 1971 সালে ইউএই স্বাধীন রাষ্ট্র হিসাবে ওপেকে অংশগ্রহণ করে, প্রায় 6 দশক সদস্য ছিল। এবং এটা হলে ভারতের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? তার তো একটা বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। কি হতে পারে? তার মানে কি, ভারতকে কি বেশি দাম দিয়ে তেল কিনতে হবে, না তেলের সংকট হবে? একটা হঠাৎ উৎপাদন নীতি বদলালে আন্তর্জাতিক বাজারে তো একটা অস্থিরতা হয়। তাতে কি ইমিডিয়েট একটা খরচ বেড়ে যায়? এটা যুদ্ধের ক্ষেত্রে দিলে, ট্যারিফের ক্ষেত্রে দেখলেন আপনারা, কারণ আপনারা তো সবাই জেনে গেছেন এই জিনিসটা। তা কিন্তু ক্ষতি যেমন হতে পারে, দীর্ঘমেয়াদী কি লাভ হতে পারে? দীর্ঘমেয়াদী যদি প্রোডাকশন বেশি হয়, তাকে তো তেল বিক্রি করতে হবে। আর ইউএই যদি স্বাধীনভাবে উৎপাদন বাড়ায়, তা বিশ্ববাজারে সরবরাহ বাড়বে। তাহলে কি দাম কমবে না কমবে না? ওদের তো ওটাই চাইছে, 50 থেকে 60 ডলারের মধ্যে রেখে দিতে, যাতে দীর্ঘ মেয়াদে তেলের দাম কমতে পারে। এবং ভারতের বাণিজ্যিক চুক্তি ইউএস সঙ্গে হয়েছে, রুপি ভিত্তিক তেল বাণিজ্য বাড়াতে পারে, যা ডলার নির্ভরতা কমাবে ভারতের জন্যে। আপনি লং টার্ম, শর্ট টার্ম ভেবে মার্কেটে ইনভেস্ট করতে নেই বলে না, লং টার্মে কিন্তু এই বাণিজ্যিক সুযোগগুলো ভারতের জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ না না আপনারা বলবেন, কারণ জ্বালানি নিরাপত্তা বেশি সরবরাহ থাকলে ভারত বিকল্প উৎস হিসাবে ইউএই থেকে স্থিতিশীলভাবে তেল পেতে পারে। হ্যাঁ না না আপনারা বলুন। কারণ হরমুজ প্রণালীতে ঝুঁকি, ইরান থেকে তেল আনতে গিয়ে দেখছেন আপনারা। তা ইউএই থেকে উৎপাদনশীলতা বাড়ালে আর রুপি ভিত্তিক বাণিজ্যিক চালু হলে তার ভারতের অর্থনীতিতে সুবিধা না অসুবিধা আপনারা বলুন। কারণ রুপি ভিত্তিক বাণিজ্য হলে ডলারের ডিমান্ড করবে। আমেরিকা তো রেগে যাচ্ছে এই জন্য ভারতের ওপর, কারণ ভারত এখন চেষ্টা করছে আত্মনির্ভর হতে, যে আমাদের নিজেদের প্রোডাকশন নিজেরা কত আমদানি কমিয়ে রপ্তানি বাড়াতে পারবো, নিজেরা আগে ইউজ করব, তারপর দেশের বাইরে পাঠাবো। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। তা দীর্ঘমেয়াদী কি হলো, চুক্তি যাতে তেলের সরবরাহটা নিরবচ্ছিন্ন হতে পারে, ভারত যদি দীর্ঘমেয়াদী বাইলাটারাল চুক্তি করতে পারে,
তাই না? রুপিভিত্তিক বাণিজ্য তেল কি বলে, স্বাধীনতা, এই ইউএই স্বাধীনতা ভারতকে এই লেনদেনের সুযোগ করে দেবে, কারণ ওরা ওই ব্রিক্সে বলেছি না, ব্রিক্স দেশের সংগঠনের গোষ্ঠী হওয়ার জন্য ওরাও মানে পা বাড়িয়ে আছে। আমি আগে অনেক দিন বলেছিলাম আগের একটা ভিডিও, কারণ এতে ডলার নির্ভরতা যত কমবে ভারতের বৈদেশিক মুদ্রার চাপ তত হ্রাস পাবে। আর হচ্ছে 3 নম্বর, রুপিভিত্তিক হবে, দীর্ঘমেয়াদী সর্বচুক্তি হবে। 3 নম্বর, ফুজারা বন্দর ব্যবহার। এই যে ফুজারা বন্দর হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত, যা একটা নিরাপদ রুট। ভারতের জন্য এটি কম পরিবহন খরচ ও দ্রুত সরবরাহ নিশ্চিত করবে। যেহেতু হরমুজ প্রণালী নিয়ে এত ঝামেলা বাড়ছে, এত স্ট্রেসেল বাড়ছে, ভালো হবে না খারাপ হবে ভবিষ্যৎ ভালো, বাট আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা ভারতের জন্য ভালো হওয়ার চান্স বেশি। এবং কৌশলগতভাবে ভারত রিজার্ভ বাড়াতে পারবে, কারণ ইউএই উৎপাদন বাড়ালে তারা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ভারত শক্তিশালী করতে পারবে। হ্যাঁ না? এসপিআর স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ভারতের আছে, তাহলে সস্তায় মাল তো মানে তেল কিনে সে শক্তিশালী রিজার্ভ বানাতে পারবে। এতে যুদ্ধ বা সরবরাহ সংকটে ভারত ব্যবহার করতে পারবে। আর 5 নম্বর, ভারত তো ইতিমধ্যেই রাশিয়া, ইরাক, সৌদি থেকে, আরব থেকে তেল কিনছে, বাট ইউএই যদি হয় ভারতের একটা বিকল্প উৎস হিসাবে এটাকে ব্যবহার করতে পারবে। হ্যাঁ না? তার লাভ ঝুঁকিটা কি টেম্পোরারি, এই যে একটা জিনিস তৈরি হতে টাইম লাগে না, সেখানটা একটা ঝুঁকি, কারণ এখন তো দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। তা এই চুক্তিটা হওয়ার মধ্যে যেটুকু টাইম আছে সেটুকু ঝুঁকি তো ভারত সরকারকে নিতে হবে, আমাদের আমজনতাকেও সেটাকে ছাঁকা লাগবে, কষ্টকর, বা লং রানে কিন্তু বলে টুডেজ পেন টুমোরোজ গেন, লং রানে কিন্তু ভারতের আমার সম্ভাব্য দৃষ্টিতে, যেহেতু এই মার্কেটে আমরা কাজ করি, যে দীর্ঘমেয়াদে বেনিফিট হলে ইকোনমির উপর চাপ কম পড়বে, কারণ ডলারের নির্ভরতা কমলেই ভারতের ইকোনমি কিন্তু আরও স্ট্রং হবে। কারণ ভারতের অর্থনীতিতে আমদানি বিল কমবে, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ থাকবে, বাজারে অস্থিরতা মানে কমবে, বিশ্বের সহযোগিতা বাড়বে কূটনৈতিক দ্বিপাক্ষিক চুক্তিতে। তো এই নীতি সুপারিশের দীর্ঘমেয়াদী কিন্তু ভারতের জন্যে ভালো না খারাপ আপনারা বলবেন। সো শর্ট টার্মের ওপর ভরসা করবেন না। সো এইগুলো ভারতের অর্থনীতির ওপর প্রচুর প্রভাব ফেলবে। সেই জন্য আজকে আমি এই ভিডিওটা দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন, ভয় না পান। বলি না, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আপনাদের কষ্টের টাকা কিভাবে মার্কেট ডাউন হচ্ছে, কেন হচ্ছে, এটাও জানার দরকার। তখন কিনবেন না। যদি শেয়ার মার্কেট যারা করে তাদের জন্য একরকম, যারা মিউচুয়াল ফান্ডে লং টার্ম ইনভেস্টার তাদের জন্য এই মার্কেটে কেনাটা হচ্ছে সব থেকে ভালো। কারণ এরপর আস্তে আস্তে মার্কেট কারেকশন হবে, কারেকশন হয়ে গেছে, উঠছে আস্তে আস্তে। এই যুদ্ধ, এটার জন্য মার্কেটে একটুখানি প্রবলেম আছে, কারণ ভারতের জন্য এই ছাড়ার ফলে ভারতের স্বল্পমেয়াদে সতর্ক থাকতে হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা বড় সুযোগ। সস্তা তেল, নিরাপদ মানে সরবরাহ, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারতের জ্বালানি নির্ভরতা বাড়ানো সম্ভব। হ্যাঁ না আপনারা বলবেন। সো এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ বাঙালিরাও জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুন। কারণ ইনভেস্টমেন্ট দিয়েই আজকে কিন্তু আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং তৈরি করছি সেই লং টার্মে। কারণ ইনভেস্টমেন্ট কখন করতে হয়, যখন মার্কেট ডাউন। সেই জন্য হচ্ছে এইগুলো আপনাদের প্রচুর কাজে লাগবে। আর যারা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর 50 মানুষ প্ল্যানিং করতে চান, যে কিভাবে করলে আপনাদের রিটায়ারমেন্ট লাইফ আরও সুন্দরভাবে চলবে, তাহলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আর বয়স কত, আপনারা কোথা থেকে বলছেন, তাদের জন্য আমার এই ভিডিও। যারা সত্যি রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে খুব কাছে এসছেন আর বা হয়ে গেছেন, তারা আর্থিক সমস্যায় জর্জরিত, তাদেরকে যদি কিছুটা মানে গাইড করতে পারি, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।